এই হেতমপুরের কুসুমবনী গ্রামটির কথা আমরা আজ নয়, সেই ক্লাস 5 থেকে শুনে আসছি রঞ্জনের মুখে। আচ্ছা দাঁড়ান, তার আগে একটু পরিচয়টা সেরে নিই। সেবার ঠিক হলো আমি, পলাশ, অমল, রঞ্জন, প্রিয়াঙ্কা ও মৌলি ঘুরতে যাব হেতমপুরের কুসুমবনী নামক একটি গ্রামে। সবার সাথে একটু পরিচয় না করালেই নয়, তাই একটু সংক্ষিপ্তভাবে বলে দিই। অমল এক কথায় ধূর্ত, সাহসী ও দীপ্ত বুদ্ধিসম্পন্ন ছেলে। রঞ্জন স্বাভাবিক, প্রাণবন্ত, প্রচুর অর্থ প্রতিপত্তি সম্পন্ন ধনী মানুষের পুত্র। প্রিয়াঙ্কা পুরনো ঐতিহাসিক জিনিসের প্রতি অমোঘ আকর্ষণ। হবি পার্ক সার্কাসের অ্যান্টিক মার্কেটে সপ্তাহে একদিন অন্তত গিয়ে কিছু একটা কিনে বাড়িতে এনে রাখা। মৌলি সুন্দর গান গায়, কিন্তু যে কোনো বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া করে ফেলে। আমারও পলাশের কথায় পরে আসছি। রঞ্জনের বাবার বদলির চাকরি হওয়ার কারণে ঝাড়খণ্ডের আরগামো থেকে যখন ওরা কেষ্টপুরে এলো, সেই সময় থেকেই আমাদের সঙ্গে তার বন্ধুত্ব। স্কুলের টিফিনে, বিকেলে ক্রিকেটের মাঠে, এমনকি কোনো কোনো সময় ছুটির দিনে বাড়িতে চলে এসেও এই কুসুমবনী গ্রামে তাদের পূর্বপুরুষদের যে এক বিরাট কর্মকাণ্ড রয়েছে সেটাই শুনিয়ে যেত। অবশেষে আমরা প্রত্যেকেই এই গন্তব্যের ব্যাপারে মনস্থির করতে পারায় রঞ্জন যেন হাতে চাঁদ পেল। তার মনের ভেতরে পুষে রাখা অপার ইচ্ছেটা পূর্ণ হলো যেন এতদিনে। এখানে বলে রাখি, পল অর্থাৎ পলাশ নিয়োগী, তাকে নিয়ে আমাদের বরাবরই আলাদা রকমের আবেগ থাকে। যে কোনো সাধারণ বিষয়কে বিকৃত করে খুব বড়সড় একটা হাস্যরসযুক্ত পদার্থে পরিণত করায় তার জুড়িমেলা ভার। একদম নিউ টাউন থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত প্রিয়াঙ্কা ও মৌলির ব্যাগ টানতে টানতে বেচারা ক্লান্ত হয়ে পড়েছিল। গন্তব্যমুখী ট্রেনে চেপে যখন আমি তার হাতের থেকে ব্যাগগুলো নিয়ে বাংকারে তুলতে যাব, সেই সময় সে খাপ্পা হয়ে বলেছিল, এই দোস্তিদা দেখো, এখন শেষ মুহূর্তে এসে এত দোস্তি দেখানোর দরকার নেই, তুমি বসে পড়ো, তোমার ব্যাগটা আমি তুলে দিচ্ছি। এবার মূল ঘটনায় আসি। যে কারণে এই কাহিনীটি আজ স্মৃতি রোমন্থিত করছি, তার কারণটি খুব ভয়ঙ্কর। রঞ্জনদের বাড়ির বাৎসরিক কালী পুজো ছিল কাল। সেই মূর্তির জিভ ও চোখ দুটোর দিকে তাকিয়েই ব্যাপারটা আবার কাল বৈশাখীর মতো মাথায় ঝাপটা দিল। আমার নাম সুমিত দস্তিদার। বর্তমানে কলেজের গণ্ডি পার করার পর বাবার কাপড় বিক্রির ব্যবসাটা ধরেছি। এই কাহিনীর সাথে জড়িত বাকি বন্ধুদের সাথে এখন আর প্রাত্যহিক কথাবার্তা হয় না। যে যার জীবনের জন্য মর্যাদা ও অর্থ সঞ্চয়ের স্বার্থে ব্যস্ত। প্রিয়াঙ্কার বিয়ে হয়েছে বছর 2 হয়ে গেল। মৌলি এখনো অপেক্ষা করছে ভালো একটি চাকরি পাওয়ার জন্য। একসময় এই মানুষগুলোই কলেজ ক্যান্টিনের পাশের বাবুদার চায়ের দোকানে 3টি চা 6টা করে খেত, এবং এই অস্থায়ী দোকানের পুরনো বেঞ্চিগুলোর উপরে বসেই নির্ধারিত হয়েছিল এই যাত্রাটি, যে কাহিনী এখন আপনাদের শোনাতে চলেছি। কুসুমবনী বর্ধমানের গুসকোড়ার পাশে একটি ছোট্ট গ্রাম। জনবসতি তেমন আছে বলে মনে হয় না, আর থাকলেও এই গ্রামটিকে বেষ্টিত করে রাখা ঘন জঙ্গল এমনভাবে তার ভেতরকার চলমান জীবনকে আড়াল করে রেখেছে যে দিনের বেলাতেও মনে হয় গোধূলির প্রস্তুতি নিচ্ছে সূর্যদেব। শুধুমাত্র রঞ্জনদের প্রায় 200 বছর পুরনো এই বৃদ্ধ 3তলা বাড়ির চূড়াটি মাথা তুলেছে সবার উপরে, অভিভাবকের দৃষ্টি বোলানোর জন্য। জংশন স্টেশন থেকে নেমে প্রথমে রিকশায় করে মধুপুর নামের একটি গ্রামের বটতলার মোড় থেকে গরুর গাড়িতে করে পৌঁছালাম কুসুমবনীর জমিদার বাড়িতে। বাড়ি না বলে এটিকে একটা নবাবের হাবিলি টাবিলে বললে ভুল হবে না, কারণ একদম গোড়ার থেকে ইমারতের চূড়া পর্যন্ত যে নিপুণ চিত্র বা কলকার কাজ করা হয়েছিল সেই কালে, তা বুঝতে এখনো খুব একটা অসুবিধা হয় না। পলাশ হা করে বাড়িটির আপাদমস্তক নিরীক্ষণ করতে করতে বলল, মায়েরই রঞ্জন, তোর কথা শুনে যদি কুসুমবনী না আসতাম তবে হয়তো এত সুন্দর একটা জায়গা জীবন থেকে বাদ হয়ে যেত রে। ভাই ধন্যবাদ তোকে। হ্যাঁ, বিশ্বাস কর আমি আরো মুগ্ধ। আহা,
কি জায়গা মাইরি! বাকিরাও সমবেতভাবে সহমত প্রকাশ করল এবং ঠিক পলাশের মতন করেই অবাক হয়ে চেয়ে রইল বাড়িটির দিকে। কেবল অমলের কমপ্লিমেন্ট সকলের চেয়ে আলাদা। সে বলল, এই পুরো বাড়িটাকে তোদের সুন্দর লাগছে? খেয়াল করে দেখেছিস সেখানকার নেটওয়ার্কের অবস্থা? আর তাছাড়া এই জঙ্গলে ঘেরা স্যাঁতস্যাঁতে বাড়িটার মধ্যে আমরা কেবল এই কজন। বিপদ আপদ হলে কোথায় যাব বল দেখি? রঞ্জন মুখ চেপে একটা মৃদু হাসি হাসল। তারপর অমলের কাঁধে হাত রেখে বলল, এই পরিকল্পনা আমার আজকের নয় বন্ধু। এখানে ভজুয়া ও তার স্ত্রী থাকে বাড়ির দেখাশোনার জন্য। তোদের কাছে ব্যাপারটা গোপনে রেখেছি সারপ্রাইজ দেবো বলে। ভেবেছিলাম একটা ভয় দেখাবো, কিন্তু তোরা আগে থেকেই ভয় পেয়ে গেছিস যখন, আর লুকিয়ে লাভ নেই। আয় ভেতরে আয়। এমন সময় লক্ষ্য করলাম খিড়কির দরজার দিক থেকে একজন বছর 50-এর মোটা সোটা লোক গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসছে। তার চোখ উজ্জ্বল এবং মোটা গোপের তলার থেকে উকি মারছে সাদা দুধের মতো চকচকে দাঁত। তার দৃষ্টি আমাদের সবার দিকেই ঘুরল ঠিকই, তবে রঞ্জনের দিকে গিয়ে একেবারে আটকে গেল। বিস্মিত কণ্ঠে বলল, আরে বাবা রঞ্জন, কত বড় হয়ে গেছিস তুই বাবা! সেই ছোটবেলায় কত নিয়ে ঘুরে বেড়িয়েছি তোকে। দাদা বাবু মানে তোমার বাবা বলতো, শোন ভজুয়া, যখন আমরা থাকবো না তুই দেখাশোনা করবি আমার ছেলের। তোর কাছে আমাদের থেকে বেশি ভালো থাকেও। সেই রঞ্জন তুই। হ্যাঁ ভজুয়া, আমাদের খুব খিদে পেয়েছে, কিছু খাওয়ার ব্যবস্থা হয়েছে কি? আর তোমার স্ত্রী কোথায়? ভজুয়া ব্যস্ত হয়ে প্রিয়াঙ্কা ও মৌলির ব্যাগ হাতে তুলে নিয়ে বলল, এই দেখেছো, আমি তো কথায় কথায় তোমাদের বাইরেই দাঁড় করিয়ে রেখেছি। হ্যাঁ আয় রঞ্জন বাবা, আয় ভেতরে আয়। তোমরা এসো। বাসন্তী, দেখো ওরা চলে এসেছে। দেখো তো রঞ্জনকে চিনতে পারো কিনা। বলে সে মোটা সোটা থাম বিশিষ্ট ভগ্নপ্রায় বারান্দা পেরিয়ে অন্দরমহলে প্রবেশ করল। আমরাও তার পিছু নিলাম। বাড়ির ভেতরকার পরিবেশ বাইরের মতো দুর্দশাগ্রস্ত নয়। ভজুয়া এবং তার স্ত্রীর কর্মনিপুণতা ও নিষ্ঠার পরিচয় পাওয়া যায় এই অন্দরমহল দেখলে। বৃহৎ বৈঠক ঘরের মাঝের থেকে উঠে গেছে দোতলায় যাওয়ার প্রশস্ত কাঠের সিঁড়ি, এবং নিচের তলায় এই বসার জায়গাকেই কেন্দ্র করে দুই পাশে দুটি দুটি করে মোট 4টি ঘর। তাদের মধ্যে 3টি দরজা বন্ধ এবং একটি মাত্র খোলা দরজার ভেতর থেকে ভেসে আসছে শিলনোড়ায় মশলা পেশার শব্দ। পরক্ষণে সেখান থেকে একজন মধ্যবয়স্ক মহিলা কোমরে আঁচল গুছতে গুছতে হাসি মুখে বেরিয়ে এলো। বলল, কেমন আছো তোমরা সবাই? খাবার দাবার পুরো তৈরি হয়ে এসেছে, তোমরা চট করে স্নানটা সেরে নাও, আমি এদিকটা শেষ করি। ওরে বাসন্তী, এদিকে আগে দেখো, আমাদের বড়বাবুর ছেলে রঞ্জন কত বড়টি হয়ে গেছে। তোমার এই ছেলের গল্পই তো করতাম। যেখানে আমি যেতাম সেখানেই ওকে যেতে দিতেই হবে। রঞ্জন আমাদের দিকে তাকিয়ে অপ্রস্তুতভাবে হাসল। যদিও ওর এই পারিবারিক ইতিহাসের পেছনে আমাদের কোনো উৎসাহ নেই, তবুও মৌলি বলল, তবে রঞ্জনের ছোটবেলার গল্প কিন্তু আজ শুনবো আপনার কাছে। আগে একটু বাড়িটা ঘুরে দেখি। এই অত বড় বাড়ি এখন ঘুরতে হবে না, আমরা তো 6-7 দিন থাকবো, এত তাড়া কিসের? যদি খুব ভুল না করি রান্নাঘরে বোধহয় হয়ে আসা মুরগির ঝোলের উপরে গরম মশলা পড়ল। কি গন্ধ! আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। ভজুয়া মৌলির কৌতূহলে খুব খুশি হয়েছে, তা ওর কথা শোনার পরেই তার মুখে প্রকাশিত হলো। পলাশ দ্রুত সিঁড়ি ভেঙে 3-4 ধাপ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভজুয়া ব্যস্ত হয়ে বলল, না না, উঠি করো না বাবু, দোতলার অবস্থা ভালো নয়। উপরের ঘরগুলোর থেকে পলেস্তারা খসে খসে পড়তে শুরু করেছে। আজ প্রায় বছর 2 হয়ে গেল। কখন কি বিপদ হয়ে যায়, এই জন্য আমরা আবার উপরে যাই না। তোমাদের থাকার ব্যবস্থা নিচেই করা হয়েছে। এসো এসো, দেখিয়ে দিই। পলাশ নিরাশ হয়ে নেমে এলো নিচে। রঞ্জন বলল, বাবাকে জানিয়েছিলে এই ব্যাপারে? আমি বড়বাবুকে চিঠি দিয়েছিলাম তখনই, উনিও এসেছিলেন, কিন্তু তেমন তো কিছু বলে যাননি বা কাজও করালেন না। বললেন
পৈতৃক ভিটে না হলে কবেই বিক্রি করে দিতাম। সাবধানে থাকতে চলে গেলেন। কথা বলতে বলতে ভজুয়া পাশের দুটি ঘর খুলে দিল। প্রিয়াঙ্কা ও মৌলি তার মধ্যে একটি ঘর নিলে আমরা অন্যটিতে গিয়ে ব্যাগপত্র রাখলাম। পলাশ ওর ফোন হাতে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ছবি তোলায়। রঞ্জন ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে বলল, খুব ভালো না মনে থাকলেও ঘরের ভেতরে অনেক বড় বড় ছবি, পেতলের ঘোড়া, ফুলদানি এসব তো ছিল, সেগুলো কি সবই? কথা শেষ হওয়ার আগেই ভজুয়া বলল, হ্যাঁ বাবা, প্রায় 50 বারের বেশি ডাকাতি হয়ে গেছে এই বাড়িতে। কতবার প্রায় মরতে মরতে বেঁচে গেছি দুজন, কিছুই তেমন আর রক্ষা করতে পারিনি বাড়ির। এখন এই বিশাল পুরনো বাড়িটাই বুড়ো বুড়ির সমাধি হবে, সেই অপেক্ষাতেই আছি। আমি প্রশ্ন করলাম, আচ্ছা তুমি কি কাজ করো? কাজ বলতে বড়বাবু মাসে 500 টাকা করে পাঠিয়ে দেয়, আর গ্রামের মোড়ল অতীশ মুখার্জির বাড়িতে গরু ছাগল দেখাশোনা করি। তার থেকে যা উপার্জন হয় তাতেই চলে যায় টুকটাক। যাক, তোমরা স্নান দান করে নাও, খাবার হয়েই গেছে। বলে ভজুয়া চলে গেল। অমল ব্যাগের থেকে গামছা বের করে কাঁধে রেখে বলল, আচ্ছা রঞ্জন, এই ভজুয়া বিশ্বাসী লোক তো ভাই? আমার জন্মের আগের থেকে এই বাড়িতে রয়েছে। শুনেছি প্রথমে জঙ্গল পরিষ্কারের কাজ করত, ঠাকুরদাও তখন বেঁচে ছিল। তিনি মারা যাওয়ার পরে বাবার খাস চামচা হলো ভজুয়া। আর যাই হোক, পরপর 3টে প্রজন্ম দেখছে সে। অবিশ্বাসের কোনো জায়গা থাকে কি আর? তোর বাবার এত বিষয় সম্পত্তি ছেড়ে হঠাৎ চাকরি করতে গেল কেন বলতো? এইটাই তো তোদের কতবার বোঝাতে গেছি, বলতে গেছি, শুনিসনি তোরা। এই প্রশ্নটা যে আমার মনেও জাগেনি তা নয়। অনেক চাপাচাপির পর বাবা একদিন আমায় সবটা বললেন। সেই কারণেই এই কুসুমবনিতে আসা। অমল ভ্রুকুটি করে বলল, কি বলল তোর বাবা? পলাশ মোবাইলটা পকেটে ঢুকিয়ে প্রাচীন কোমর সমান উঁচু পালঙ্কের এক কোণে এসে বসল। বুঝলাম তার কানও রঞ্জনের কথাই ছিল। রঞ্জন বলল, দরজাটা দিয়ে আয় তো সুমিত। এমন প্রস্তাবে অবাক হলেও ঘরের প্রকাণ্ড দুপাল্লার দরজাটি টেনে খিল তুলে দিয়ে আগের জায়গায় এসে দাঁড়ালাম। রঞ্জন আমাদের প্রত্যেকের চোখে একবার চোখ বুলিয়ে নিয়ে বলতে শুরু করলো, সেদিন রাত্রে খাওয়া দাওয়ার শেষে আমি যখন বাবাকে বললাম, বাবা ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষে একটা 15 দিনের ছুটি আছে, ভাবছি বন্ধু বান্ধবদের সাথে একবার আমাদের কুসুমবনির বাড়ির থেকে ঘুরে আসব। আচ্ছা, আর কি ঘোরার জায়গা নেই দেশে? হ্যাঁ তা আছে, তবে ওই বাড়িতে আমার শৈশব কেটেছে, মন থেকে খুব ইচ্ছে করে ওখানে যেতে, তাই ভাবছি। শৈশব ওখানে আমারও কেটেছে, কিন্তু আমি তো এত বড় সম্পত্তি থাকা সত্ত্বেও সেখানে ফিরে যেতে চাইনে। বা শুনেছিস কখনো আমার মুখে ওই জায়গার নাম? এই কথাটাই তো জানতে চাই আমি বাবা, তুমি কেন এই বাড়িতে যেতে দিতে চাও না? ওই বাড়িতে অভিশাপ আছে। তখন তুমি খুব ছোট, যখন তোমার ঠাকুরদা মারা যায়। চলে যাওয়ার আগে উনি একটি গুপ্ত সংকেতের কথা বলে গিয়েছিলেন আমায়, কিন্তু আমি করে ফেলি চরম ভুল। সে ব্যাপারে আমার কিছু বন্ধুর সাথে আলোচনা করে তার কিছুদিন পর থেকেই বাড়িতে বিভিন্ন রকম উপদ্রব ঘটতে শুরু করে। প্রথমে তোমার মা এবং তারপর আমি একটি নারীর ছায়া মূর্তি কখনো ওপরের তলার বারান্দায়, কখনো খিড়কির দরজায় বাইরের বাঁধানো উঠোনের উপরে হাঁটা চলা করতে দেখি। বাড়িতে হুমকি চিঠি আসতে শুরু করে দিনের পর দিন। ওভাবে নির্বান্ধব পুরীতে পড়ে থাকার চেয়ে দলিল দস্তাবেজ নিয়ে শহরের দিকে চলে আসাটাই উপযুক্ত সিদ্ধান্ত ছিল সেই সময়। আর আমার চাকরি তো হওয়ারই ছিল আমার যোগ্যতার নিরিখে, তবে সরকারি পর্যবেক্ষক পদেই যে নির্বাচিত হব সেটা জানতাম না। যাক, এই কারণেই তোমায় ওদিকে যেতে বারণ করি। সব দিয়ে যাব তোমায়, ভালো দাম পেলে বেচে দিও ওই সম্পত্তিটা। তুমি বেচতে পারছো না কেন? পৈতৃক ভিটের টান তো একটা থাকেই, আর তাছাড়াও এই বিষয়ে মাথায় আনলেই ওই গুপ্ত সংকেতের কথাটা মনে পড়ে যায়। কষ্ট হয়, এই কারণেই কষ্ট হয় যে বাবার জানিয়ে যাওয়া একটা মাত্র কথার মূল উদ্ধার করার সাধ্য আমার হলো না। কি সেই সংকেত বাবা? বাবা কোনো উত্তর না দিয়ে চেয়ার থেকে উঠে পড়ল। এমন সময় দরজার বাইরে থেকে প্রিয়াঙ্কার কণ্ঠস্বর ভেসে এলো, কিরে, আমাদের থেকেও তো বেশি সময় তোদের লাগছে, এসে দেখ খাওয়া দাওয়ার কি ব্যবস্থা।
আমি দরজা খুলে প্রিয়াঙ্কা ও মৌলিকে ঘরের ভেতরে ঢুকিয়ে নিলাম। ওদিকে অমল রঞ্জনকে প্রশ্ন করল, তার মানে তোর বাবা জানে না আমরা এখানে এসেছি? বাবা জানে ওর বাবা জানে আমরা গ্রামের বাড়িতে এসেছি। প্রিয়াঙ্কার মুখে সম্পূর্ণ অপ্রত্যাশিত এই কথাটি শুনে আমরা বিস্মিত হয়ে তার দিকে চাইলাম। ওর সাথে যে রঞ্জনের একটা আত্মার সম্পর্ক আছে সেই আঁচ আমরা আগেই পেয়েছিলাম, তবে তারা দুজন মিলে এভাবে আমাদের ঘোল খাইয়ে দেবে সেটা গুণাক্ষরেও টের পায়নি। প্রিয়াঙ্কা আরও বলল, আমার বাড়িতে কিন্তু সত্যিটাই জানে। দেখ, তোদের নিয়ে তো কোনো অসুবিধে নেই, কিন্তু মৌলির বাড়ি থেকে তো ছাড়তো না এটা না বললে। আমার বাড়িতে যাবে শুনেই ওর বাবা মা একটাও প্রশ্ন করেনি। তবে এখানে যে কারণে এসেছি সেটা না উদ্ধার করা পর্যন্ত কিন্তু ছাড়বো না, এটাই আমাদের সংকল্প হোক, এই আশাই রাখবো তোদের কাছে। আশা করি রঞ্জন তোদের সবটাই বলে দিয়েছে। রঞ্জন প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে ইতিবাচক মাথা নাড়ল। অমল বলল, এতদিনের জীবনে আমার সব থেকে ভালো কাজ কোনটা জানিস? আমরা সবাই অবাক হয়ে চেয়ে রয়েছি দেখে সে বলল, তোদের সঙ্গে বন্ধুত্ব করা। এমন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ অনেক হয়, কিন্তু ঘটনাস্থলে এসে এভাবে চমকে দেওয়ার মতো ক্ষমতা আর কজনের থাকে? সংকেত বা ধাঁধাটা আছে তো? রঞ্জন ওর ব্যাগের থেকে একটা ছোট্ট পেতলের ঘটি বের করে অমলের হাতে দিল। আমরা সবাই ঝুঁকে পড়লাম সেদিকে। বলল, এইটা আমার মায়ের কৃতিত্ব, সে পেছন থেকে আমায় সাপোর্ট করেছে ব্যাপারটা, নইলে বাবার আলমারি খুলে এই জিনিসটা উদ্ধার করা আমার পক্ষে সম্ভব হতো না। কিন্তু এতদিন যাবৎ সে অনেকবার জিনিসটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে, কিন্তু কিছু উদ্ধার করতে পারেনি। হ্যাঁ, আমার অবস্থাও তাই। এখন তোরাই ভরসা। আমার বিশ্বাস কিছু না কিছু একটা বের হবেই এতগুলো মাথা থেকে। অমল আমাদের মধ্যে সব থেকে চতুর ছেলে বলেই আমরা মন থেকে বিশ্বাস করতাম, তাই সহজাতভাবেই সবার চোখ পড়ল তার দিকে। সে পেতলের ঘটিটা চোখের সামনে তুলে একবার 360 ডিগ্রি ঘুরিয়ে আবার বিপরীত দিকে ফিরিয়ে নিল। খুব সাধারণ একটি তরলের পাত্র ছাড়া অন্য কিছু ভাবার কোনো কারণ পেলাম না। অমল বলল, এটা দিয়ে কি বুঝবো বলতো? কিছুই তো। চলে এসো সকলে, আসন করে দিয়েছি। তখন আর আমরা কজন স্নান করলাম না, মোটামুটি চোখে মুখে জল দিয়ে খেতে চলে এলাম। গরম গরম লুচি ও বন মুরগির কারি দিয়ে গলা অবধি খেয়েও যেন স্বাদ মিটল না কারোরই। কেবল মৌলি 5টা লুচি খাওয়ার পর হাড় মানল। আপাত রহস্যময় মানসিক অবস্থার মধ্যে এমন মধ্যাহ্ন ভোজ যেন এই যাত্রাটাকে সুসম্পন্ন করল। খাওয়া দাওয়া সেরে আমরা পুনরায় একই ঘরে সঙ্গবদ্ধ হলাম। ভজুয়া চলে গেল মোড়লের বাড়ির কাজ সারতে। তার স্ত্রী তখন আমাদের দিয়ে থুয়ে নিজে খেতে বসেছে। পলাশ হাতে ঘটিটা তুলে নিয়ে বলল, অনেকক্ষণ ধরে একটা কথা ভাবছি, বলবো? কি কথা? পলাশ সেটিকে ডান হাতে এগিয়ে ধরে বলল, এই জিনিসটি সাধারণত থাকে ঠাকুর ঘরে। আমার মনে হয় সেখানে গেলে যদি কিছু পাওয়া যায়। মন্দ বলিসনি ভাই, তবে ঠাকুর ঘর যদি দোতলায় হয় তবে তো যাওয়া নিষেধ। আমি বললাম, আমার ধারণা আগেকার দিনে পুজো আর্চার জন্য আলাদা মন্দির করা হতো, বাড়িতে ঠাকুর ঘর থাকার তো কথা নয়। ঠিকই বলেছিস সুমিত, আমাদের বাড়ির পুজো হতো গড়ের জঙ্গলের মন্দিরে। ততদূর পর্যন্ত আমাদের সম্পত্তির দাগ আছে। বাবা বলে, সীমানায় মন্দির প্রতিষ্ঠা করলে আমরা সবটাই নজর না রাখতে পারলেও ঈশ্বর রাখবেন। ওখানে পুজো দেওয়ার জন্য একজন কুলপুরোহিত আছেন, আজও প্রতিদিন নিয়ম করে পুজো হয়। যাওয়া যায় সেখানে? কেন নয়, তবে যাওয়ার উপায়টা একটু জেনে নিতে হবে। সেই ছোটবেলায় গেছি। মৌলি প্রতিবাদের ভঙ্গিতে হাত নেড়ে বলল, এই আচ্ছা শোন, তোরা ওই বাবার বয়সী লোকটাকে নাম ধরে ডাকছিস কেন বলতো? সে তো রঞ্জন ডাকছে, তাই আমরাও। মৌলি, তাকে ছোট থেকে এই নামে ডাকি আমি। আমার একমাত্র বাল্যবেলার বন্ধু, তাকে কি কাকু বলে ডাকবো? আর আমার বন্ধু মানে তো তোদেরও বন্ধু, তাই তোরাও এই নামেই ডাক, এতে সে খুশিই হবে। চল, এখন সন্ধ্যা লাগানো যাবে না। আশপাশটা কেমন জঙ্গল তা তোরা দেখেছিস। প্রিয়াঙ্কা, টর্চ দুটো নিয়ে নে তো। লক্ষ্য করলাম এই গোপন প্রণয়ী দুজন সম্পূর্ণ পূর্ব প্রস্তুতি নিয়েই এসেছে এই অভিযানের জন্য। প্রিয়াঙ্কা ওর ঘরে গিয়ে দুটো বিদেশি লেজার টর্চ নিয়ে এলো, আর এদিকে রঞ্জন তার ব্যাগের থেকে একটা ছোট্ট ছুরি বের করে
ওর কোমরে গুজে নিল। পলাশ বলল, ছুরি কি হবে? এই দিকটায় শিয়ালের উপদ্রবের কথা বাবার মুখে অনেক শুনেছি। লাঠি ছোড়ায় কাজ না হলে এটা কাজে লাগতে পারে। সত্যি অতি সামান্য সরঞ্জাম হলেও এই ছোট ছোট প্রস্তুতিগুলি মনের মধ্যে আবেগের চোড়া ঢেউ হয়ে আছাড় খাচ্ছিল। রান্নাঘরের সামনে গিয়ে রঞ্জন ভোজু আর স্ত্রীকে মন্দিরে যাওয়ার সবথেকে সোজা পথটি জানতে চাওয়ায় সে বলল, কিন্তু ওদিকে কি ওই ভর দুপুরে যাওয়াটা ঠিক হবে? রাস্তাটা তো পুরোটাই জঙ্গল। অসুবিধা হবে না, আমরা এতজন আছি, ভয় কি? বেশ, তবে যাও, কিন্তু সন্ধ্যার আগে কিন্তু ফিরে এসো। এই বাড়ির পেছন থেকে সোজা চলে যাবে মিনিট 10 মতন, তারপর দেখবে একটা ছোট্ট পুকুর আছে। ওখানে জঙ্গলটা আরোই ঘন। আমরাও গেছি প্রায় ওই 3 মাস হয়ে গেছে। ওই পুকুরের উল্টো পাশেই একটা মোটা শিশু গাছের তলায় মন্দির। শুনেছি যখন এই বাড়ি ভর্তি লোক ছিল তখন রঞ্জনের ঠাকুমা নাকি রোজ দুপুরবেলায় গিয়ে পুজো দিয়ে আসতো। উনি চলে যাওয়ার পর থেকে ত্রিলোচন পুরুতি সব করতেন। তখন সে বামনের বয়স ছিল মোটে 19। তবে তার বাবা মারা যাওয়ায় ওই কুলপুরোহিত হিসেবে তার ছেলেকেই রাখা হয়। এখনো উনি দেখাশোনা করেন। ধন্যবাদ, আমরা তবে আসছি। হ্যাঁ, একটু ঘুরে। আমরা দ্রুত বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। বিশাল বাড়ির ডান দিকের গা বরাবর পেছন দিকটায় পৌঁছে দেখি বুক সমান উঁচু একটি কুয়োকে কেন্দ্র করে জমেছে হলদে স্বর্ণলতার বাড়বাড়ন্ত। আমাদের মধ্যে অমলের উচ্চতা সবার থেকে বেশি হওয়ায় সে অনায়াসেই কুয়োর উপর থেকে মাথা গলিয়ে নিচের দিকে তাকালো। তারপর বিড়বিড় করে বলল, এর মধ্যে ছুরি কাচি কে ফেলে রাখলো আবার? আমরাও পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে নিচের দিকটায় একবার এক পলকের জন্য দেখে নিলাম। সত্যি জলশূন্য অগভীর কুয়োয় খড়খড়ে ভূমিভাগে মাথার উপরে তীব্র সূর্যের আলোয় ঝলসে উঠছে একটা ধারালো ছুরির মতো কোনো অস্ত্র। আমরা একে অপরের মুখের দিকে চেয়ে আবার হাঁটতে শুরু করলাম। সত্যি অতি ঘন জঙ্গল এই অঞ্চলে। ঘন ঘন আম কাঁঠালের গুড়ি তো আছেই, তার সাথে সাথেই পাল্লা দিয়ে অভিভাবকের ন্যায় মাথা চাড়িয়েছে শাল সেগুনের প্রশাখা। গাছে গাছে বিভিন্ন চেনা অচেনা পাখিরা বোধহয় আমাদের আগমনেই খাপ্পা হয়ে ঝগড়া করতে শুরু করল। জঙ্গলের মাঝের থেকে একটা সরু পায়ে হাঁটা পথ ছিল, তার রেখা আবছা হলেও তখনও বোঝা যাচ্ছে। আমরা সেই পথ ধরেই এগিয়ে চলেছি ঘন জঙ্গলের সুড়ঙ্গ ভেদ করে। যত পথ ফেলে আসছি তত যেন পরিবেশ ঠান্ডা হচ্ছে এবং দিনের আলো হচ্ছে ক্রমশ ঘোলাটে। এমন সময় হঠাৎ পলাশ হাতের ইশারায় সবাইকে দাঁড়িয়ে পড়ার ইশারা করে বলে উঠল, এই ওটা কি? তৎক্ষণাৎ ওর দৃষ্টি অনুসরণ করলাম। কয়েক মুহূর্তের জন্য হলেও মনে হলো একটা লোক চোখের নিমেষে নিজের চেহারা গোপন করে পালিয়ে গেল। কেবল পলাতকের পরনের লাল চেকের জামাটা ছাড়া আর কিছুই তেমন দৃষ্টিগোচর হলো না। অমল নিচু গলায় বলল, কে বলতো? আমাদের কি ফলো করছে কেউ? আমাদের আবার কে ফলো করবে? উত্তর দেয় মৌলি। তবে ওই লোকটাকে অভিজ্ঞতা যা বলে ওনার পোশাক আশাক দেখে মনে হলো যে উনি এই আইদো গ্রামের লোক নয়, শহুরে লোক। আমারও তাই মনে হলো, বলল রঞ্জন। আমার মনে হয় এখানে দেরি করাটা আমাদের ঠিক হবে না, তাহলে আবার ওদিকে দেরি হয়ে যাবে। সবাই আমার কথায় সহমত প্রকাশ করল। সকলে আরও কিছুক্ষণ এগোনোর পর ভোজু আর স্ত্রীর কথা মতো পাওয়া গেল একটা ছোট্ট জলাশয়। সবাই একটু দাঁড়িয়ে পড়তেই একটা নতুন রকমের পরিবেশের সাক্ষী হলাম আমরা সকলেই। ট্রাফিক ও মানব জঞ্জালে ভরা শহরের অধিবাসীরা যদি এই প্রকার সবুজে ভরা দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে কখনো এসে পড়ে, তবে এই জাগতিক আর্তনাদ তাদের কাছে কোনো রূপকথার গল্পের পৈশাচিক হাসির মতো লাগবে। কেবল কয়েকটা পাখির ডাক আর ঝিঁঝি পোকাদের তীব্র আর্তনাদ ছাড়া আর কোনো প্রকার সজীব অস্তিত্ব এখানে কানে বাজে না। তবে এই আপন রূপে মত্ত জঙ্গলের শব্দের মধ্যে যুক্ত হলো একটা ঋণ ঋণে নূপুরের মতো শব্দ। প্রিয়াঙ্কা বলল, ঘুঙুরের শব্দ না? হ্যাঁ তাই তো,
কেউ কি ঘুঙুর পরে হাঁটছে? আমারও তাই মনে হয়। শব্দটা ওই সামনের দিক থেকেই আসছে, ওই যে ওই পুকুরের ওপার থেকে। এই চল তো দেখি। পলাশ একটা শুকনো কাঠের ডাল হাতে তুলে নিয়ে সবার আগে চলল। মৌলি আতঙ্কে শিউরে উঠে আমার পায়ে পায়ে হাঁটতে শুরু করেছে। পুকুর পেরিয়ে তার বিপরীত দিকে পৌঁছতেই বেটে বট অসত্যের পাতার ফাঁকের থেকে আবিষ্কার করলাম একটা পোড়ো মন্দির। ঘুঙুরের শব্দটা তখন আর নেই। প্রত্যেকের অনুসন্ধানী চোখ চারিদিকে প্রত্যক্ষ করছে তখন, আর পা অচিরেই এগিয়ে চলেছে মন্দিরের দিকে। যে শিশু গাছের নিচে এই মন্দির, তার শেকড় বাকড়গুলো পুরনো দেবালয়টিকে মাকড়সার জালের মতো ঘিরে নিয়ে সেটির সৌন্দর্য ছিনিয়ে নিয়ে একটা ভয়ঙ্কর রূপ দিয়েছে। আমাদের সমবেত পায়ের শব্দেই বোধহয় ভেতর থেকে একজন বছর ৬০-৬৫ বৃদ্ধ গায়ে রামাবলি পেঁচিয়ে বেরিয়ে এলো। প্রিয়াঙ্কা জিজ্ঞেস করল, আপনি ত্রিলোচন ঠাকুর? বৃদ্ধ হাত জোড় করে বলল, আর আপনারা? আমরা প্রত্যেকেই তখন বিস্ময়ে জর্জরিত। পলাশ কুনোয়ের গুঁতোয় রঞ্জনকে এগিয়ে দিতেই সে বলল, আমার নাম রঞ্জন সেনগুপ্ত, মলয় সেনগুপ্তর ছেলে আমি। আপনি বোধহয় আমায় অনেক ছোট দেখেছিলেন। বৃদ্ধ পুরোহিত আবেগে গলে পড়ে বলল, সে কি, আমাদের কর্তাবাবুর ছেলে তুমি? এত বড় হয়ে গেছ? হ্যাঁ, আমি সেই। এতদিন পরে এখানে আসার একটা বিশেষ কারণও আছে। এমন সময় অমল নিজের ডান পা দিয়ে রঞ্জিতের পায়ে চাপ দিয়ে প্রসঙ্গ পরিবর্তন করতে ইঙ্গিত করল। মানে ওই একটু ঘুরে যাই সবাইকে নিয়ে। আয় তোরা ভেতরে আয় দেখি। সেই ছোটবেলায় কয়েকবার এসেছিলাম এখানে মায়ের সাথে। রঞ্জিতের কাঁচা অভিনয়টা দেখে ওর মাথায় একটা চাপড় মারার ইচ্ছে হচ্ছিল, কিন্তু অনেক কষ্টে নিজেকে আটকে নিলাম। ত্রিলোচন পুরোহিত হাসি মুখে আমাদের আপ্যায়ন করলেন ভেতরে। বাইরের থেকে ভেতরটা অন্ধকারাচ্ছন্ন মনে হলেও ভেতরে কিন্তু দুটি প্রদীপের আলোয় স্পষ্টই বোঝা যাচ্ছে সব কিছু। কিছু কিছু দেবদেবী আছেন যাদের দেখলে মুগ্ধ হয়ে কেবল চেয়ে থাকতে হয়, আবার কিছু কিছু এমনও আছেন যাদের দর্শনে বুকের ভেতরটা হিম হয়ে যায়। দু হাত আপনা থেকেই তালু স্পর্শ করে মাথা ঝুঁকিয়ে দেয় তার সামনে। এই যুগ যুগ পুরনো কালী মূর্তিটিও ঠিক তেমনই ভয়ঙ্কর চাহনি নিয়ে দাঁড়িয়ে আছেন মন্দির কক্ষের ঠিক কেন্দ্রে। অমল প্রশ্ন করল, এই মন্দিরে কি বাড়ির পুজো ছাড়াও বারোয়ারি পুজো হতো? পুরোহিত বললে, হ্যাঁ হতো তো। গ্রামের সকল মানুষ শ্যামা পূজার সময় টানা 3 দিন এই মন্দির প্রাঙ্গণেই থাকতো। বড় কর্তার বাবার বন্ধুরা ছিলেন সব জমিদার শ্রেণীর। আমিও তখন তোমাদের বয়সী। বাবা মারা যাওয়ার আগে শুনেছিলাম শুধু গ্রামবাসী নয়, ভিন দেশের জমিদার ও নায়েবদের ভিড় লেগে যেত এখানে। পাছে চোর ডাকাত পরে, তাই এই সকল খবর গোপন রাখা হতো। কি করে বুঝলে বাবা? বুঝলাম বলতে অনুমান করলাম। এখনকার সময় আর মন্দিরের একদম মাঝ বরাবর মূর্তি প্রতিষ্ঠা করা হয় না। আগেকার দিনে এই চল ছিল, কারণ সারা গ্রামের মানুষ একত্রিত হয়ে মূর্তির চারিদিকে গোল হয়ে বসে উপাসনা করত। তাছাড়াও আচার অনুযায়ী প্রতিমাকে প্রদক্ষিণ করে বিভিন্ন রকম মানত বা ব্রত সমাপ্তি করা হতো। তাই আগেকার দিনে চারিদিকে এই শূন্য স্থান রাখা হতো। বাবা, তুমি তো সত্যিই অনেক জানো। কেন বলুন তো, আমার ব্যাপারে কি আপনাকে আগে কেউ কিছু বলেছে? পুরোহিত অপ্রস্তুত হয়ে বললে, না মানে আমি মানুষের মুখ দেখে খানিকটা অনুমান করতে পারি। বেশ, তবে আমাদের দেখে কি আপনার গর্ধব মনে হচ্ছে? রঞ্জন চোখ গোল গোল করে পলাশের দিকে তাকিয়ে পুরোহিতকে বলল, চলুন ঠাকুরমশাই, আপনার কাছে একটু আগের সময়ের গল্প শুনি। বাবাও আপনার কথা খুব বলে। ওরা দেখুক একটু ঘুরে ঘুরে। এই কাজটায় রঞ্জনকে 100-100 না দিলেই নয়। সঠিক সময়ে পুরোহিতকে নিয়ে বাইরে চলে গিয়ে আমাদেরকে অনুসন্ধান করার সময় করে দিল। প্রিয়াঙ্কা দ্রুত টর্চ বের করে একটি আমার হাতে দিল আর অন্যটি নিজে জেলে মন্দিরের দেওয়ালের চারিদিকে ফেলতে শুরু করল। আমি কালী মূর্তির একদম পায়ের থেকে মাথার মুকুট পর্যন্ত একবার ভালোভাবে দেখে নিলাম।
অমল ঠিক আমার সামনে একই জিনিস আরও খুঁটিয়ে দেখল। মৌলি ও পলাশ মেঝের চারিদিকে জোরে জোরে পা ফেলে বোঝার চেষ্টা করল মেঝের কোনো অংশ ফাঁপা আছে কিনা, কিন্তু টানা 15 মিনিট এই অবিশ্রান্ত চেষ্টা চালিয়ে যাওয়ার পরও তেমন কিছু আবিষ্কার করা গেল না, কেবল একটি জিনিস ছাড়া। শেষবার যখন প্রতিমার দিকে আপাদমস্তক টর্চের আলো ফেললাম, তখন অমল আবিষ্কার করল প্রায় 5 ফুট উঁচু এই পেতলের শ্যাওলা ধরে যাওয়া কালীমূর্তির নিচে শায়িত মহাদেবের ডান হাতের মধ্যমাটি নেই। একই সাথে সেই না থাকা আঙুলটির শূন্য স্থানটি এমনভাবেই পালিশ করা যে দেখে মনেই হয় না কখনো সেই স্থানে কোনো আঙুল আদৌ ছিল। অমল বলল, না, এখানে তো তেমন কিছু পাওয়া গেল না। এখন কেবল ভরসা রঞ্জনের ঠাকুরদাদার ঘর, যেটা আমি আগের থেকেই ভেবে রেখেছি, কিন্তু ওখান থেকেও যদি আমাদের নিরাশ হয়ে ফিরতে হয় তবেই পড়ব বিপাকে। চল এখন ফেরা যাক। অজান্তেই অমলকে আমরা এই ইনভেস্টিগেশন দলের দলপতি মেনে নিয়েছি, কারণ আগেই বলেছি আমাদের মধ্যে সব থেকে বিচক্ষণ ও ধূর্ত হলো এই ছেলেটি। কলেজ মাঠেও এই ছেলেটির পরামর্শেই আমরা বিভিন্ন একান্নবর্তী কর্মসূচি করে থাকি, তাই এখানেও তার বিকল্প হলো না। সকলে মন্দিরের বাইরে বেরিয়ে এসে দেখলাম রঞ্জন খানিক তফাতে পুরোহিতের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। আমাদের দেখতে পেয়ে সে এগিয়ে এলো, বলল, বাবা, কি দেখলি এতক্ষণ ধরে? জবাব দিল পলাশ, আরে সত্যি কি সুন্দর প্রতিমাটি! হ্যাঁ, ভালো করে দেখলে চোখ সরানো যায় না। পুরোহিত হাসি মুখে বলল, কথাটা ভুল বলনি। শুধু মায়ের রূপটাই মৃন্ময়ী নয়, ডাকাতের উপদ্রবে মানুষ এদিক আর না ঘেঁষলেও এখনো মাঠের শ্রমিক ও চাষিরা সকালবেলা এই মন্দিরের সামনে দিয়ে গেলে আগে প্রণাম করে কিছুক্ষণ বসে, আমার সাথে গল্প করে, তারপর যায়। তারা বলে মায়ের আশিসে তাদের উন্নতির কথা। মা এখনো সম্পূর্ণরূপে জাগ্রত এই সেনগুপ্তদের মন্দিরে। তোমরা চাইলে মায়ের কাছে কিছু চেয়ে দেখো। কে কি চাইলো জানি না, তবে পুরোহিতের কথায় প্রত্যেকেই চোখ বুজে ঠোঁটে বিড়বিড় করলাম। তারপর সেখান থেকে বিদায় নিয়ে আমরা ফেরার পথ ধরলাম। রাস্তায় ভজুয়ার সঙ্গে দেখা হয়ে গেল। আমাদের দেখে সে বলল, তোমাদের দেরি হচ্ছে দেখেই তো একটু এগিয়ে যাচ্ছিলাম দাদাবাবুরা। এই এলাকা সন্ধ্যার পরে একদম ভালো নয়। এখনো মাঝে মধ্যেই শেয়ালে মানুষ টেনে নিয়ে যায়, তাই খুব সাবধান সকলে। তোমাদের কিছু হয়ে গেলে আমরা দুজন কি মুখ দেখাবো বলো? কথাটা ঠিক, গুপ্তধন উদ্ধার করতে হবে ঠিকই, কিন্তু এই সফরে যদি কারোর কোনো রকম ক্ষতি হয়ে যায় তবে সমস্ত মিথ্যের জাল ছিঁড়ে যাবে রঞ্জনের বাবার সামনে, এবং একই সাথে আমরা কেউই আর একত্রিত হয়ে বাইরে বেরোতে পারবো না ভবিষ্যতে কোনো দিনও। আমরা ভজুয়ার কথায় রা না কেটে ফিরে এলাম বাড়িতে। সন্ধ্যায় এই বাড়ির রূপ যে কি ভয়ানক হয়েছে তা প্রকাশ করার মতো চিন্তা শক্তি আমার নেই। কেবল বলবো, এই প্রাণী দুটির এলেম আছে যে জনহীন জঙ্গলের ভেতরে নিজেদের নুনদাতার সম্পত্তি জখের মতো আগলে রেখেছে। সন্ধ্যায় গরম চায়ের সাথে বিস্কুট ও রুটি দিয়ে টিফিন সারার পর অমল ভজুয়াকে জিজ্ঞেস করল, রঞ্জনের ঠাকুরদা কি দোতলায় থাকতেন? না, মানে আমার অভিজ্ঞতা যা বলে বয়সকালে মানুষ সিঁড়ি ভাঙাটিকে এড়িয়েই চলে। তুমি ঠিকই বলেছ, ওই ঘরটিতে উনি থাকতেন। তখন রঞ্জনের বাবার বয়স ও আমি প্রায় সমবয়সী ছিলাম যখন সেনগুপ্ত মশাই আমায় কাজে নেন। তবে সম্পর্কের খাতিরে একই বয়সী হলেও কর্মক্ষেত্রে রঞ্জনের বাবা আমার বড় কর্তার জায়গাতেই ছিল এবং আছেন। তবে তোমরাই বলো, সে যদি আমাকে বন্ধুর মতো ভালো নাই বাসত তবে কি আর এত বড় সম্পত্তির ভার আমার কাঁধে ফেলে রাখতো? তারপর বাসন্তীর সাথে আমার বিয়েও উনি নিজে দাঁড়িয়ে থেকে দেন। তখন কিন্তু সেনগুপ্ত মশাই আর বেঁচে নেই। সে কি ডাকাতি উপদ্রব শুরু হলো বাড়িতে। তার মাস কয়েক পরেই ওনারা চলে গেলেন ছোট রঞ্জনকে নিয়ে। এই কাহিনী আমাদের জানা হলেও প্রত্যক্ষদর্শীর মুখ থেকে শুনে সত্যি গায়ে যেন একটু কাঁটা দিল। এই পরিবেশটি এমনই যে কোনো সাধারণ ঘটনার অলৌকিক প্রেক্ষাপটকে চোখের সামনে ভাসিয়ে তুলতে পারে। অমল উঠে দাঁড়িয়ে বলল,
রঞ্জন, তোর ঠাকুরদার ঘরটি খোল তো একবার দেখি। কি দেখবে বাবা, ও ঘর তো নোংরা হয়ে পড়ে আছে, আমরা কেউ ব্যবহার করিনি কোনোদিনও। বড় কর্তার মানে রঞ্জনের বাবার হুকুম আছে সে ঘরে যেন কেউ প্রবেশ না করে। এতবার যখন ডাকাত পড়েছে তখন তেনারা নিশ্চয়ই ঢুকেছিলেন। হ্যাঁ, তাকে আর আটকাতে পেরেছি। তবে শেষবাবু যখন এই কথা বলে গেছিলেন তারপর থেকে আর আমরা ঢুকিনি, ডাকতেও রাখিনি তেমন কিছু আর কোনো ঘরে। দেওয়ালের ছবিগুলো পর্যন্ত চুরি গেছে, হয়তো তোমরা দেখেছো। কিন্তু তোমরা বলছো যখন আমি খুলে দিচ্ছি ঘরটা, তবে প্রতিজ্ঞা করো যেন কেউ না জানতে পারে। আমরা প্রত্যেকে রঞ্জনের দিকে আত্মবিশ্বাসের দৃষ্টি ফেললাম। সে ভজুয়াকে বলল, তুমি আমাদের ওপর পূর্ণ আস্থা রাখতে পারো ভজুয়া। এই কুসুম বনির একটা কথাও এই গ্রামের বাইরে যাবে না। এই মুহূর্তে রান্নাঘর থেকে গরম তেলে কিছু ছাড়ার শব্দ এলো। ভজুয়া ধুতির খুঁট থেকে একটা চাবির গোছা বের করে একটি জং ধরে যাওয়া চাবি তার মধ্যে থেকে বেছে নিয়ে তালার দিকে এগিয়ে যেতেই বাড়ির পেছন থেকে একটা আত্মকরুণ সুর ভেসে এলো। ভজুয়া দৌড়ে গিয়ে দোতলায় যাওয়ার সিঁড়ির পেছন থেকে একটা চকচকে তলোয়ার তুলে এনে আদেশের ভঙ্গিতে বলল, সবাই ঘরে ঢুকে যাও দাদাবাবু, নিশ্চয়ই ডাকাত এসেছে। রঞ্জন চোয়াল শক্ত করে এগিয়ে এলো, কোমর থেকে তার ছোড়াটা বের করে বলল, ভজুয়া, আমার বাড়িতে ডাকাত পড়লে নিশ্চয়ই আমি চুপ করে বসে থাকবো না। বলেই এক ছুটে সে বাইরে বেরিয়ে গেল। আমরাও গেলাম তার পেছন পেছন। অমল টর্চ জেলে রঞ্জনকে এড়িয়ে আগে চলে গেল। বাড়ির পেছনে পৌঁছে দেখলাম সেখানকার কোমর সমান আগাছার জঙ্গলগুলি তখনও শান্ত হতে পারেনি। অর্থাৎ এখানে কেউ ছিল যে আমাদের পদশব্দে পালিয়ে গেছে। পলাশ বলল, বুঝলি, নিশ্চয়ই আমাদের কেউ ফলো করছে। এবারে ওই গুপ্ত সংকেত বা গুপ্তধনের ব্যাপারটা অন্য কেউ জানতে পেরেছে। চল ঘরে ফিরে চল। কেউ আবডাল থেকে আক্রমণ করলে আমরা এই মুহূর্তে কিছুই করতে পারবো না। আর শত্রু মনস্ক যদি হয় তাহলে তাদের কাছে এখন কোন অস্ত্র আছে তা জানা আমাদের পক্ষে সম্ভব নয়। ভজুয়া ততক্ষণে আমাদের আশপাশটায় খুঁজতে শুরু করেছে। অমলের কথা তার কানে যেতেই বলল, হ্যাঁ দাদাবাবু, তোমরা ঘরে ফিরে যাও। জানি তোমাদের রক্ত এখন গরম, কিন্তু ডাকাতের মতি তোমরা জানো না, তারা মানুষ নয়। চাবিটা দাও ওই ঘরের। এমন একটা ঘটনার পরেও অমলকে চাবি চাইতে দেখে একটু অবাক হলো ভজুয়া। তারপর বলল, সে ঘরের সামনেই পড়ে আছে চাবি দাদাবাবু। আমরা সবাই ফিরে এলাম নির্দিষ্ট ঘরের সামনে। রঞ্জন একটা নিঃশ্বাস ছেড়ে বলল, এই খবর তো অন্য কারোর জানার নয়। আমার মনে হয় ডাকাতি হবে। ডাকাত কি কোনোদিনও শহুরে চেক শার্ট পরে থাকে? নাকি এরকম ফাঁকা জায়গায় আমরা গুটি কয়েক লোক রয়েছি বলে বাড়ির পেছনে এসে লুকিয়ে বসে থাকি? আশা করি কোনোটাই নয়। আমি নিশ্চিত কেউ আমাদের ফলো করছে। আমরা ছাড়াও এখানে কিছু এমন মানুষ আছে যারা শিক্ষিত এবং শক্তিশালী। বলে অমল ঘরের তালা খুলে দরজার পাল্লা ঠেলে দিল। বহুদিনের বন্ধ থাকা বিশাল কাঠের পাল্লা দুটি একটা বিকট শব্দ তুলে বেশ ধুলো ছড়াতে ছড়াতে সম্পূর্ণ উন্মুক্ত হলো। আমরা নাক চেপে ভেতরে ঢুকলাম। আসবাব বলতে কেবল একটি মস্ত খাট আর একটি কাঁচ ভাঙা ড্রেসিং টেবিল। এত বড় ঘরটির বাকি সবকিছুই ডাকাতের ঝুলিতে ঢুকেছে ভেবে কষ্ট হলো মনে। তবে একই সাথে এটাও মাথায় এলো যে এই ঘরের থেকে মনে হয় না কিছু পাওয়া যাবে। আর পলাশ বলল, এই ঘরে আসাটাই বোধহয় বেকার হলো, তো কিছুই নেই এখানে। সেটা এখনই নির্ধারণ করা ঠিক হবে না। চলো আমরা সবাই মিলে একটু খুঁজি। এটুকু মনে রাখিস, রঞ্জনের বাবা যখন শেষবার এসেও ভজুয়াকে বলে গেছে এই ঘরের দরজা না খুলতে, অর্থাৎ এখানে নিশ্চয়ই কিছু আছে। কিন্তু এখানে আছে কি অমল? কড়িকাঠ থেকে শুরু করে বিছানার মেঝে, ওই ড্রেসিং টেবিল, কিচ্ছু বাদ দেওয়া যাবে না। লেগে পড়ো সবাই। আমরা সময় না নষ্ট করে এক এক করে সব খুঁটিয়ে দেখতে শুরু করলাম। কিন্তু অবশেষে হতাশ হয়ে পলাশ ভগ্নপ্রায় ড্রেসিং টেবিলে একটা সাক্ষাৎ ধাক্কা মারতেই তার নড়বড়ে অবশিষ্ট কাঁচগুলি একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে মেঝের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। অমল বলে উঠল,
এক্সিলেন্ট পলাশ, এটা তো মাথাতেই আসেনি। আসবাব দুটি একবার সরিয়ে দেখা যায় কিছু পাওয়া যায় কিনা। আয় ধর দেখি। আমরা বিনা বাক্য ব্যয়ে সবাই হাত লাগালাম অমলের সাথে। প্রথমে ড্রেসিং টেবিলটা খানিক সরিয়ে তার নিচটা ভালো করে দেখলাম। তারপর অতি কষ্টে বিছানার 4টি কোণ ওঠাতেই পলাশের পায়ের দিকের পায়ের তলার থেকে খানিকটা স্প্রিংয়ের মতো ঝুলে পড়ল একটা 3 ভাঁজের কাগজ। উত্তেজনায় চিৎকার করে উঠলাম আমি, ওই তো ওটা একটা কাগজ মনে হচ্ছে না? সবাই সেদিকে কিছুক্ষণ বিস্মিত হয়ে চেয়ে থাকার পর বাকি কোণগুলি নামিয়ে দিয়ে সেদিকের অংশটি আরও একটু উঁচু করলাম। আমি, রঞ্জন ও পলাশ। অমল তলার থেকে সযত্নে কাগজটি বের করে হাতের ইশারায় কোণটা নামিয়ে দিতে বলল। সবাই হুমড়ি খেয়ে পড়লাম কাগজটির দিকে। প্রিয়াঙ্কা নিচু গলায় বলল, আমাদের ঘরে চলো, ভজুয়া চলে এসেছে। সে কিছু সন্দেহ করলেই রঞ্জনের বাবার কানে কিন্তু খবরটা চলে যাবে। প্রিয়াঙ্কা একদম ঠিক বলেছে অমল, চল ঘরে চল। আমরা ঘরে এসে দরজা দিলাম। অবাক করল একটি বিষয়, ভজুয়ার স্ত্রী এত কিছুর পরেও রান্নাঘরের থেকে বেরোয়নি। বিষয়টা অন্য কেউ লক্ষ্য করেছে কিনা জানি না, তবে আমার কিন্তু বেশ মনে ধরেছে বিষয়টা তখনই। এদিকে অমল সেই কাগজটি খুলে চোখের সামনে মেলতেই দেখতে পেলাম তার উপরে 8 লাইনের একটি ধাঁধা লেখা আছে, যথা জাতক ছায়ার নিচে তাহার ভূষণ আছে, 4 করেতেই কাঁটি হালকা সেথায় মাটি, সেই স্থানেতেই থেকেও ঘড়া পূর্ণ হবে দেখো, গুপ্তরাশি উঠিয়ে নিয়ে পাত্র বাড়ি রেখো। সমস্তটা পড়ে প্রিয়াঙ্কা বলল, কিছু বুঝতে পারলি তোরা কেউ? পলাশ ঠোঁট উল্টে না জানিয়ে দিল। মৌলি আঙুল কাটল তাতে। অমল বলল, আমি কিন্তু কিছুটা হলেও বুঝেছি। আমরা সবান্ধবে জিজ্ঞেস করলাম তাকে, বিষয়টা কি? অমল কিছু বলার আগেই রঞ্জন বলল, দেখো অমল, আমার মনে হয় আমাদের সমস্ত ব্যাপারটা এই ঘর থেকেই জেনে নেওয়া উচিত। শত্রু লেগেছে পেছনে অমল। প্রত্যেকের মাথায় যদি ধাঁধাটা একবার স্পষ্টভাবে ঢুকে যায়, তবে আমাদের মধ্যেই কেউ না কেউ ঠিক সেটা উদ্ধার করে গা ঢাকা দিত। মানে বুঝতে পারছিস তো, আমি চাইছি না ওরা সবাইকে একসঙ্গে আক্রমণ করার সুযোগ পাক। কথাটা ঠিকই বলেছিস। দেখে চেষ্টা করা যাক। জাতক ছায়ার নিচে, জাতক মানে জন্মগ্রহণকারী বা যে জন্মেছে, তার মানে শিশুর ছায়া মানে শিশু গাছের নিচে সেই মন্দির। তারপর তাহার ভূষণ আছে, মানে যেখানে গুপ্ত ধনভাণ্ডার যা আছে তা যে আভরণ বা গহনা তাতে সন্দেহ নেই, এজন্যই ভূষণ বলে উল্লেখ করা হচ্ছে। 4 করেতেই কাটি, এটাই তো মাথায় ঢুকছে না। 4 করেতেই কাটি এর মানে কি? আমার মনে হয় কাঁটি মানে কোনো কাটা বস্তুর উদ্দেশ্যে এটি বলা হচ্ছে নাকি? আর ওখানে কাটা বস্তু বলতে তো মহাদেবের আঙুল, তার আঙুল তো ছিল গোড়ার থেকে কাটা, ঠিক নয় কি? এক্স্যাক্টলি, একদম ঠিক। অর্থাৎ 4 করেতেই কাঁটি হালকা সেতায় মাটি, অর্থাৎ ওই কাটা আঙুল বরাবর যা ওই স্থানের নিচে মাটি হালকা বা ফাঁপা, এটাই দাঁড়ায়। হতেই পারে, কারণ আমরা সারা ঘরে জোরে জোরে পা ফেলে হেঁটে দেখেছি, কিন্তু মূর্তির নিচে মাটি যদি ফাঁপা হয় তবে তো এখনো পর্যন্ত আমাদের কাছে প্রমাণিত নয়। আচ্ছা, তারপর কি আছে জানো? তারপরেরগুলো তো আমি পড়ার সাথে সাথেই বুঝে গেছি। সেই স্থানেতেই থেকেও ঘড়া পূর্ণ হবে দেখো, গুপ্ত রাশি উঠিয়ে নিয়ে পাত্র বাড়ি রেখো, মানে ওখানেই গর্ত করতে হবে। তারপর কোনোভাবে ঘড়া অর্থাৎ রঞ্জনের বাবাকে দিয়ে যাওয়া ওই ঘটিটা পূর্ণ হবে, যেটাকে ঘড়া অর্থাৎ বড় কলসির সাথে সম্বোধিত করা হয়েছে। তারপর গুপ্তধন উঠিয়ে নিয়ে অর্থাৎ গুপ্ত রাশি উঠিয়ে নিয়ে পাত্র বাড়ি রেখো। এই বাড়ি মানে কিন্তু কোনো ঘর বাড়ি নয়। তবে এই বাড়ির অর্থ জল, মানে গুপ্ত ভাণ্ডার তুলে নিয়ে কলসিটা সেখানে রেখে দিতে বলা হচ্ছে। যদিও তার কারণ স্পিরিচুয়াল হতে পারে, বা তোর দাদুর আত্মার শান্তির জন্যেও সে চাইতে পারে। পুরোটা জানার পর আমাদের প্রত্যেকের ভেতরে একটা আলাদা উত্তেজনা কাজ করতে লাগলো। ভজুয়া ততক্ষণ বাড়ির চারিদিকে ঘুরে ঘুরে ডাকাত দলের জন্য অপেক্ষা করছিল। অবশেষে কিছু না পেয়ে ফিরে এসে সে তলোয়ার শান দিতে বসেছে। দরজা খুলতেই সে বলল, খাবার হয়ে গেছে দাদাবাবু, তোমরা খেয়ে নাও। ঠিক তখনই সেই ঘুঙুর বাঁধা পায়ের শব্দে
আমাদের কান সজাগ হয়ে উঠল। কেউ যেন দৌড়ে পালিয়ে গেল বাড়ির বারান্দা থেকে জঙ্গলের দিকে। ভজুয়া বলল, কেউ বা কারা আপনাদের পিছনে লেগেছে দাদাবাবু, নইলে এতদিন এইসব উপদ্রব হয়নি। বড় কর্তাকে একবার টেলিফোন করে সবটা জানাও। এই ঘুঙ্গুর পায়ে দেওয়া মানুষটাকে এত খুঁজেও দেখতে পেলুম না। রঞ্জন ভজুয়ার সামনের থেকে তলোয়ার তুলে নিয়ে বলল, তোমায় খুঁজতে হবে না, আজ এসবের শেষ থেকে ছাড়বো ভজুয়া। এই পায়ে ঘুঙুর বাঁধা নারী মূর্তি আমার মা বাবাকেও এখান থেকে ভয় দেখিয়ে তাড়িয়েছিল, আজ আমাদেরও একইভাবে বিব্রত করতে চাইছে। এর একদিন কি আমার একদিন আজ। বলেই রঞ্জন তলোয়ার নিয়ে দিল ছুট বাড়ির বারান্দা পেরিয়ে। আমরা জানি আমাদের গন্তব্য বা সংকল্প কি, ঠিক তার সাথে এটাও জানি যদি কোনো বাধা বিপত্তি এখানে এসে পড়ে তবে রঞ্জনকে সামলানো মোটেই সহজ কাজ হবে না। কারণ এখানে শুধু গুপ্তধন প্রাপ্তি নয়, একটা পারিবারিক রোষও কাজ করছে তার মধ্যে। আমরা যে যার মতো ছুটলাম তার পেছন পেছন। ঘুঙুরের শব্দ হচ্ছে জঙ্গলের মধ্যে, কোথায় এটা জানা যাচ্ছে না। তবে সেই শব্দের উৎসধারী নারী এক জায়গায় স্থির নয়, সে ছোটাছুটি করছে নিজের অস্তিত্বের সঠিক হদিশ না দেওয়ার কারণে। অমল বলল, সবাই দাঁড়িয়ে যা, একবার মন দিয়ে শুনি। আমরা দাঁড়িয়ে গেলাম। নিস্তব্ধ রাত্রে একটা মশার শব্দও অনেক জোরে শুনতে পাওয়া যায়। ঠিক তেমনি ঘুঙুরধারী মানুষটির সন্তর্পণে স্থান পরিবর্তনের শব্দও সতর্কিত কানে সজোরে এসে ধাক্কা দিল। অমল ছুটে গিয়ে লাফ দিয়ে পড়ল ডান দিকের জঙ্গলের ওপর। সাথে সাথে একটি পুরুষ কণ্ঠ কানে ভেসে এলো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, আমি পুরোহিত ত্রিলোচন, দয়া করে ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। এগিয়ে গিয়ে দেখি সত্যিই শাড়ি ও ধাতব অলংকার পরে পায়ে ঘুঙুর বেঁধে বিপর্যস্ত অবস্থায় পড়ে আছে সেনগুপ্ত বাড়ির মন্দিরের কুলপুরোহিত ত্রিলোচন ঠাকুর। রঞ্জন তলোয়ার উঁচিয়ে তার দিকে গিয়ে বলল, তার মানে আপনি এর আগে আমার মা বাবাকে ভয় দেখিয়েছিলেন, এখন এসেছেন আমাদের তাড়াতে। নেমখরম, কেন কেন কি ক্ষতি করা হয়েছে আপনার? মেরো না, মেরো না, আমায় ছোট করতে মেরো না। মানুষ মাত্রই অর্থের কাঙাল। তোমার বাবার মুখের থেকেই কানাঘুষো ছড়িয়ে গেছিল যে এই মন্দিরে নাকি গুপ্তধন আছে, যার হদিশ আছে একটা ঘটির মধ্যে। সেটি আছে আবার তোমার বাবার কাছেই। তাই ডাকাত দলের সাথে হাত করে তাদের ভয় দেখাতে শুরু করেছিলাম ঠিকই, তবে কোনোদিনও তাদের হত্যা করার কথা মাথায় আনিনি। সারা বাড়িতে বেশ কয়েকবার ডাকাতি পড়ে যাওয়ার পরও যখন ঘটি পাওয়া গেল না তখন হাল ছেড়ে দিয়ে আবার ভক্তি ভরে পুজো আর্চায় ফিরে আসি। তবে আজ বুঝতে পারছি, যখন তুমি আমার সাথে কথা বলছিলে এবং বাকিরা মন্দিরের ভিতরে অনেক সময় ধরে কি খুঁজছিল, তখনই বুঝলাম তোমরা ঠিকই সেই গুপ্তধনের সন্ধানেই এসেছো। মাথায় এলো আবার তোমাদের ভয় দেখিয়ে কয়েকটা লোকজন পাঠাবো বাড়িতে দেখার জন্য যে কোনো ঘটির মতো পাত্র তোমরা এনেছো কিনা। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি ও বাড়িতে আর কাউকে ঢুকতে দিচ্ছে না, জানি না কি ব্যাপার। এই প্রিয়াঙ্কা কোথায়? আমরা চমকে উঠে পেছনে তাকালাম। প্রিয়াঙ্কা আমাদের মধ্যে নেই। হটকারিতায় এটা লক্ষ্য করিনি আমরা। রঞ্জন চিৎকার করে উঠল, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কোথায় তুই? সে কি একা একাই চলে গেল মন্দিরে? হতেই পারে, কারণ আমাদের মধ্যে এটাই কথা হয়েছিল যে আমরা সবাই কোথাও আটকে পড়ব না। এতে আমাদের শত্রু দল কাজ হাসিল করে বেরিয়ে যেতে পারে সহজেই। দেওয়ালে কান দিয়ে কেউ শুনেছে সব, তাতে কোনো সন্দেহ নেই। পায়ের শব্দ আমি বহুবার পেয়েছি। হতে পারে তারা এই পুরোহিতের লোক। না না, আমার লোক নয়, আমার লোক নয়। না তেমন এনাকে নিয়ে চল তো সাথে, পরে দেখছি ব্যাপারটা। আর কেউ আমরা ডাকবো না। যদি কেউ আড়াল থেকে আমাদের লক্ষ্য করেও থাকে, সে যেন না বুঝতে পারে আমরা আবার ছত্রভঙ্গ হয়ে পড়েছি। সবাই নিঃশব্দে মন্দির প্রাঙ্গণে চল। অক্ষরে অক্ষরে পালন করলাম অমলের কথা। নিজেদের কার্য হাসিলের কথা মাথায় রেখে প্রিয় বান্ধবীর হঠাৎ হারিয়ে যাওয়ার অস্থিরতাটা দমিয়ে রাখা মোটেই সহজ কাজ নয়। কিন্তু সেদিন যা দেখলাম তা থেকে শিক্ষা নেব না হতাশায় ভুগব, সেই ব্যাপারে এখনো মনস্থির করতে পারিনি। দেখি প্রিয়াঙ্কা হাতে একটি পিস্তল নিয়ে মন্দিরের ভাঙা পোটের উপরে বসে রয়েছে।
মন্দির ঘরের ভেতরে জ্বলজ্বল করছে দুটি চার্জার লাইট। পেছনে দুটি শক্তিশালী পালোয়ান লোক হাতে শাবল ও ফলা নিয়ে দাঁড়িয়ে আমাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের একজনের পরনের জামা আমাদের আগেই পরিচিত। সেই লাল চেক শার্ট পরা পলাতক লোকটি যে এটাই তা অনুমান করা শক্ত নয়। প্রিয়াঙ্কার মুখে একটা চাপা কৌতুক মিশ্রিত সাফল্যের হাসি। সে বলল, জানতাম নিজেদের মধ্যে একটা দল না বাঁধলে এই ধাঁধার সমাধান সম্ভব নয়। তবুও 3 মাস আগে যখন রঞ্জন আমায় বলে, তখনই এই দুজনকে এখানে পাঠিয়ে দিয়েছি, যাতে অন্য কেউ বা রঞ্জন আরও কোথাও এই ব্যাপারটা নিয়ে আলোচনা না করে আর আমায় না নিয়েই এখানে চলে আসে। কিন্তু আমার ভালোবাসার মানুষটি সেটা করেনি দেখে আমি খুব কৃতজ্ঞ হয়েছি। অমল, তোর মাথায় কিন্তু বুদ্ধি আছে ভাই। এই কারণেই তো তোকে নিয়ে আসার জন্য এখানে তো জোরাজুরি করেছি। জিজ্ঞেস কর ওকে কতবার বলেছি। যা, আর তোদের লাগবে না, বাকিটা আমি করে নেব, যা। রঞ্জন নিজের সমস্ত শক্তি হারিয়ে শরীর ছেড়ে দিয়ে বসে পড়ল মাটির ওপর। বলল, প্রিয়াঙ্কা তুই? কেন বিশ্বাস হচ্ছে না, তাই না? না হওয়াটাই স্বাভাবিক। এই বাড়ি ঘর, বাবা মা, বিধি নিষেধ এগুলো মানতে মানতে না আমি একেবারে ঝাঁঝরা হয়ে গেছি। এবার নিজের সাম্রাজ্য বানাবো নিজেই, আর নিজেই হব নিজের মালিক। তোদের মতো এরকম ছাপোষা বন্ধুদের সাথে কত কষ্ট করে মিশি তোদের কোনো ধারণাই নেই। চিন্তা করিস না, চিন্তা করিস না, তোরাও বিলাসিতার ভাগ পাবি, তবে মালিক হব আমি। আমার অ্যান্টিক স্মাগলারদের সাথে হাত আছে, মাল কালকেই বিক্রি হয়ে যাবে। এই ব্যবসা টুকটাক আমি আগের থেকেই করি। অবাক হয়ে কেবল প্রিয়াঙ্কার কথাগুলি শুনলাম। এই তাহলে তার অ্যান্টিক জিনিসের প্রতি ভালোবাসার কারণ? এত কাছের একজন মানুষ সম্পূর্ণ বিপরীত মনস্ক হয়ে তৈরি ছিল আমরা বুঝতেও পারিনি। অমল একটু এগিয়ে যেতেই প্রিয়াঙ্কা নৃশংসের মতো চালিয়ে দিল তার ডান পায়ের পাতায় গুলি। যন্ত্রণার আর্তনাদে ফেটে পড়ল চারিদিক। রঞ্জন আক্রোশে চিৎকার করে উঠল, প্রিয়াঙ্কা! এই যে কিছু কিছু মানুষ থেকে থেকে বীরপুরুষ হয়ে উঠতে চায়, এটাতেই বাঁধে অশান্তি। তোরা এখান থেকে চলে যা, নয়তো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। বেশি চালাকি করতে গেলে না সবাইকে শেষ করে দিতে আমার এক মুহূর্তও লাগবে না। এই শালা ভজুয়া আর ওর স্ত্রী না বহুত ঝামেলায় ফেললো। প্রথমে খবর পেলাম এখানে কেউ থাকতো না, হয়তো মালগুলো টপকে গেছে। রঞ্জনের কথায় আমি চুপ করেছিলাম ঠিকই, কিন্তু এখানে এসে চমকে গেলাম ওদেরকে দেখে। আমার লোকেরা কিন্তু ওই বাড়িতে ঢুকে কাউকে এতদিন দেখেইনি। এই কথা শুনে পুরোহিত কাপা কাপা গলায় বলল, মানে মানে ভজুয়া ও তার স্ত্রী এখনো বেঁচে আছে? ওদের তো আমি নিজের হাতে। হ্যাঁ, তুমি নিজের হাতে হত্যা করেছো ত্রিলোচন। আমরা চমকে উঠলাম। দেখি ভজুয়া অনতি দূরে আলো আঁধারিতে দাঁড়িয়ে আছে, তবে তার কণ্ঠ এখন যেন কেমন ভাষা ভাষা। সে বলতে থাকলো, ছুরি দিয়ে আমাদের নলি কেটে সেই ছুরি ফেলেছো বাড়ির পেছনের কুয়োর ভেতরে, তবে সেই অস্ত্র ওরা দেখেছে। আমি অবাক হলাম তোমার লোভ দেখে। আশ্রয়দাতার নুনের মূল্যটুকু দিতে পারলে না তুমি ব্রাহ্মণ সন্তান হয়ে। আমরা থাকলে তোমার গুপ্তধনের সংকেত অনুসন্ধানে বাধা দেব, তাই তুমি আমাদের মারলে ঠিকই। তবে এটা মনে রেখো, সেদিনই ঠিক করেছিলাম তোমার মুখোশ সবার সামনে না খোলা পর্যন্ত তোমায় মারবো না। খুব দেরি হলো না সেই দিনটা আসতে ত্রিলোচন। কত অপরিচিত লোক আসতে দেখেছি বাড়ির ভিতরে এই কদিনে। এই কূটনৈতিক ভাবাপন্ন তোমাদের বান্ধবীটির পাঠানো লোকগুলিও বাড়ির সমস্ত কিছু তছনছ করেছে শেষ 10 দিন আগেও। তবুও চুপ থেকেছি, অপেক্ষা করেছি এই মুহূর্তে। বিশ্বাস ছিল অন্যায়ের শাস্তি ঈশ্বর দেবে এই খুব শীঘ্রই। কারণটা তুমিও জানো ত্রিলোচন, সেনগুপ্ত বাড়ির বনেদি শ্যামা এখনো সম্পূর্ণরূপ জাগ্রত। বাসন্তী! হাঁক দিয়ে ভজুয়ার অবয়বটি অন্ধকার থেকে কিছুটা এগিয়ে সকলের দৃষ্টিপযুক্ত হল। সেই দৃশ্য না দেখলেই বোধহয় ভালো হতো। ভজুয়ার ডান চোখের পাশের থেকে একটা গভীর গর্ত তৈরি হয়েছে, যেখানে রক্ত শুকিয়ে গেলেও চামড়ার টানে মুখটি বেঁকে আছে ডান প্রান্তে। ঠোঁট ও নাকের অবস্থান সমান্তরাল নয়।
সেদিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছি, এমন সময় একটা তীক্ষ্ণ চিৎকারে আবার মন্দিরের দিকে চাইলাম। দেখি প্রিয়াঙ্কার দেহটিকে প্রায় ফুট 10 উপরে ভাসিয়ে তুলেছে আরো একটি এলোকিসি ক্ষত বিক্ষত নারী মূর্তি। সে আর অন্য কেউ নয়, ভজুয়ার স্ত্রী বাসন্তী। করুণ সেতারের মতো সুর ভেসে উঠল তার কণ্ঠে। কোনো একটা খুব পরিচিত গানের মতো লাগলো সেই সুরটি। রঞ্জন চিৎকার করে উঠল, ওকে ছেড়ে দাও, ওকে কিছু করো না তোমরা। আমি নিশ্চিত সে তার ভুল বুঝতে পারবে। ওকে ছেড়ে দিতে বলো ভজুয়া। ততক্ষণে মন্দির কক্ষে দাঁড়িয়ে থাকা ভীমদর্শী লোকগুলি পরিমরি করে পলাতক হয়েছে। ভজুয়া তার স্ত্রীর উদ্দেশ্যে বললে, ওকে ছেড়ে দাও বাসন্তী। আশ্রয়দাতার সাথে নামখারামি আমরা করতে পারি না, কোনোভাবেই না। তার স্ত্রী মন্ত্রের মতো সেই কথা পালন করল। ভাসমান পালকের মতো রঞ্জনের সামনে এসে প্রিয়াঙ্কাকে নামিয়ে দিল। সে রঞ্জনকে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে শুরু করেছিল ঠিকই, কিন্তু রঞ্জন সেদিনের পর থেকে আর প্রিয়াঙ্কাকে স্পর্শ করেনি। ভজুয়া ও তার স্ত্রী চলে গেল ত্রিলোচন পুরোহিতের শরীরটাকে যন্ত্রণা দিতে দিতে। এটা শুধু তাদের খুনের প্রতিশোধ নয়, মালিকের সাথে নেমোখারামির পরিমাণও বটে। সেদিন আমরা আগে অমলকে হাসপাতালে নিয়ে গিয়ে ওর ট্রিটমেন্ট চালাই। রঞ্জন পোস্ট অফিসে খোঁজ নেয় যে ওর পাঠানো অগ্রিম চিঠিগুলি কুসুম্বনীর বাড়িতে আদৌ পৌঁছেছিল কিনা। পোস্টমাস্টার বলে শেষ 3 মাস ধরে সেই বাড়িতে গিয়ে কাউকে পায়নি, তা চিঠি দেবেই বা কাকে? এক কথায় পুরো অভিজ্ঞতাটি আমাদের কাছে এখনো অস্পষ্ট। কেবল এটুকু জানি, ভজুয়া ও তার স্ত্রী কেবল আমাদের রক্ষা করার জন্যই দেখা দিয়েছিল তা নয়। আমরা নিশ্চিত তারা এখনো যখের মতন মনিবের সম্পত্তিকে পাহারা দিয়ে চলেছে। অমল সুস্থ হওয়ার পর 2টো জিনিস আমরা খুব সহজেই খুঁজে পাই। যদিও একটা ওই গুপ্তধন উদ্ধার, যেটার পেছনে সবথেকে বেশি বুদ্ধির স্খলন অমলেরই ছিল। আর দ্বিতীয়ত যখন পলাশ বলল, আচ্ছা বুঝলি, আমাদের এবার ভজুয়া আর ওর স্ত্রীর মৃতদেহগুলো খুঁজে তাদের অন্তিম সৎকার করা উচিত। কিন্তু তাদের বডি কোথায় পাওয়া যায় বলতো? এই ক্ষেত্রেও বুদ্ধি অমলেরই ছিল। বলল, ভজুয়া প্রথম থেকেই আমাদের দোতলায় উঠতে দিচ্ছিল না। আমার মনে হয় কারণটা এটাই। দোতলার সবকটি ঘর খুঁজলে আশা করি তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যাবে। তাই করা হলো। ধাঁধার নির্দেশ অনুযায়ী গুপ্ত ধনসম্পত্তি ভরা বাক্সটি সেই মূর্তির তলার থেকে তুলে নিয়ে সেখানে যখন রঞ্জনের নিয়ে আসা ছোট্ট পেতলের ঘটিটি রাখলাম, জানি না পৃথিবীর কোন বিচিত্র খেয়ালে সমস্ত বিজ্ঞান মনস্কতা মুহূর্তের মধ্যে মিথ্যে প্রমাণ করে দিয়ে সেই খালি ঘটের ভেতরে জল ভরে গেল। আমরা তখন বিচার বুদ্ধির পরিসংখ্যান হারিয়েছি, তাই খুব বেশিক্ষণ ব্যাপারটা নিয়ে ভাবলাম না। কেবল এটাই জানলাম, কোনো রূপকথার দেশে আমরা কয়েকদিনের বাসিন্দা হওয়ার সুযোগ পেয়েছিলাম সেবার। ভজুয়া ও তার স্ত্রী বাসন্তীর কঙ্কাল পাওয়া গিয়েছিল দোতলার পশ্চিমের ঘরটি থেকে। পরবর্তীতে শুধু তাদের অন্তিম সৎকার নয়, কলকাতায় ফিরে এসে বিশেষ কয়েকজন লোক খাইয়ে শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠিত হয়েছিল। রঞ্জনদের বাড়ির প্রতিষ্ঠিত কালী মূর্তির চোখ ও জিভ সোনা দিয়ে তৈরি। তবে এই নির্মাণ নবীন নয়, এই অলংকার ছিল সেই গুপ্তধনের বাক্সে। তাই কাল পুজোর থেকে আসার পরেই ঘটনাটি বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিল। রঞ্জনের বাবা পরে জানান, আমার বাবার সময় দূর দূরান্ত থেকে জমিদার নায়েবরা কালী পুজোর সময় বিভিন্ন উপঢৌকন নিয়ে ওই মন্দিরে আসত। সকলেই বাবার বন্ধু ছিল। বাবা আজীবন সেই বহু মূল্যবান সম্পদ, অলংকার, সোনা দানা একত্রিত করে শেষে মায়ের চরণ তলেই গচ্ছিত করে রেখে গিয়েছিলেন। ধাঁধার কাগজটি তিনি আমাকে নিজের হাতেই দিয়েছিলেন এবং ঘরটি দিয়ে বলেছিলেন, যদি তুমি এই ধাঁধার সমাধান করতে পারো তবে এই ঘটের কাজও তুমি বুঝবে। মনে রেখো, এটি তোমার মায়ের খুব পছন্দের একটি পুজো পাত্র। এই সম্পত্তি আমার কাছে বহু মূল্যবান রত্নভাণ্ডারের থেকেও বেশি, তাই এটিকে যত্নে রেখে দিও সেই জায়গাতেই। বুঝলেন তো সবটা? তবে এই অমল, এই দুঃসাহসী নির্ভীক দীপ্ত বুদ্ধিসম্পন্ন অমলকে কেন্দ্র করে
আমার জীবনে আরও বেশ কয়েকটা কাহিনী ঘটেছে। যদি চান তবে পরে সেগুলো নিয়ে বসবো।